প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ তোমাদের সামনে আমি ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমি ধ্বনিতত্ত্ব পড়াতে গিয়ে প্রথমে যেটা আলোচনা করতে চাই তা হলো বাংলা স্বরধ্বনির গুণগত বা প্রকৃতিগত শ্রেণীবিভাগ। প্রশ্নটা বাংলা স্বরধ্বনির গুণগত বা প্রকৃতিগত শ্রেণীবিভাগ। 5 নম্বরের প্রশ্ন, তোমরা মন দিয়ে শুনবে। স্বরধ্বনি কাকে বলে বিষয়টা তোমাদের বলার দরকার নেই। স্বরধ্বনির সংখ্যা 7টি। কি কি? হর্ষই, হর্ষু, এ, ও, এ, অ, আ। তাহলে স্বরধ্বনি আমরা পেলাম 7টি। আমার প্রশ্নটা হচ্ছে বাংলা স্বরধ্বনির গুণগত বা প্রকৃতিগত শ্রেণীবিভাগ। এই স্বরধ্বনিগুলিকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। 1 নম্বর আমরা বলতে পারি জিহ্বার অবস্থান। 2 নম্বর বলতে পারি মুখবিবরের শূন্যতা। 3 বলতে পারি ওষ্ঠের আকৃতি। 4 বলতে পারি উচ্চারণ স্থান। তাহলে স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ আমরা 4টি ভাগে করতে পারি। 1, জিহ্বার অবস্থান। 2, মুখবিবরের শূন্যতা। 3, ওষ্ঠের আকৃতি। 4, উচ্চারণ স্থান। এবার প্রথম পয়েন্ট আমি আলোচনা করছি, জিহ্বার অবস্থান। এই জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে সম্মুখ পশ্চাৎ, 2 হচ্ছে উচ্চ নিচ। মনে রাখবে যে জিহ্বার অবস্থা আমরা এই 7টি স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা কি অবস্থায় আছে, জিভের অবস্থানটা কি, এই জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা মৌলিক স্বরধ্বনিগুলিকে আমরা 2টি ভাগে ভাগ করেছি, সম্মুখে পশ্চাতে আর উচ্চ নিচে। তাহলে এই সম্মুখে পশ্চাতে আমরা এই সম্মুখে পশ্চাতে এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। ভালো করে শুনবে। জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে আমরা 2টি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে সম্মুখে পশ্চাতে, একটা হচ্ছে উচ্চ নিচে। এই সম্মুখে পশ্চাতে এটাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করলাম, সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি।
সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? আমি মুখে বলছি, তোমরা শুনছো, আমার সঙ্গে তোমরা একটু মেলাবে, আরো পরিষ্কার হবে। এ মুখস্থ করার জিনিস না, বুঝতে হবে। যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা বা জিভ মুখ বিবরের মধ্যবর্তী স্থান অপেক্ষা সামনের দিকে এগিয়ে যায়। আমাদের জিভটা মধ্যবর্তী স্থানে থাকে। তাহলে যে স্বরধ্বনিগুলি আমি আলোচনা করছি, সেই স্বরধ্বনিগুলি উচ্চারণ করবার সময় আমাদের জিভটা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি। আবারও সংজ্ঞাটা আমি বলছি। যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় জিহ্বা মুখ বিবরের মধ্যবর্তী স্থান অপেক্ষা সামনের দিকে এগিয়ে যায়, তাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। যেমন উদাহরণটা দেখো তোমরা, হর্ষই এ এই হর্ষই এ এটা উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা কোন দিকে যাচ্ছে? হর্ষই, আমি জিভটা কি পিছন দিকে যাচ্ছে? না, যাচ্ছে না। এ এ জিভটা যেখানে থাকবে সামনের দিকে চলে আসছে। হর্ষই এ এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা মুখবিবরের মধ্যবর্তী স্থান অপেক্ষা পিছন দিকে চলে যায়। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে সামনে যাচ্ছে, আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে পেছনে যাচ্ছে। কিরকম? যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা মুখবিবরের মধ্যবর্তী স্থান অপেক্ষা পিছন দিকে সরে যায়, তাকে বলে যে পশ্চাৎ স্বরধ্বনি। যেমন তোমরা মেলাও আমার সাথে, হস্যু হস্যু, ও অ, হস্যুকার ও অ। এই তিনটে উচ্চারণ করতে গিয়ে দেখো তোমরা জিভটা কোন দিকে যাচ্ছে? অবশ্যই জিভটা পেছন দিকে যাচ্ছে। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা মুখবিবরের মধ্যবর্তী স্থান অপেক্ষা পেছন দিকে সরে যায়, তাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। উদাহরণ হচ্ছে হস্যু কার ও অ। আর একটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে আমি বললাম সম্মুখ স্বরধ্বনি বলেছি, পশ্চাৎ স্বরধ্বনি বলছি, আর একটা কি ভাগ করেছি? কেন্দ্রীয় স্বরধ্বনি। যে স্বরধ্বনি সম্মুখ ও পশ্চাৎ স্বরধ্বনির মধ্যবর্তী স্থানে জিহ্বাকে রেখে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ ও পশ্চাৎ স্বরধ্বনির মধ্যবর্তী স্থানে, জিভটা আমার সামনের দিকে যাচ্ছে না, জিভটা পেছন দিকে যাচ্ছে না। সম্মুখ ও পশ্চাৎ স্বরধ্বনির মধ্যবর্তী স্থানে জিহ্বাকে রেখে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। যেমন দেখো আ আ, এই আ উচ্চারণ করতে গেলে জিভটা আমাদের সামনেও আসছে না, জিভটা আমাদের পেছনেও যাচ্ছে না, ঠিক মধ্যবর্তী স্থানে আছে। যে স্বরধ্বনি বা সম্মুখ ও পশ্চাৎ স্বরধ্বনির মধ্যবর্তী স্থানে জিহ্বাকে রেখে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি। এটা গেল একটা ভাগ, সম্মুখে পশ্চাতে। আমি কিন্তু জিহ্বার অবস্থান বলছি, কিন্তু
এবার এটারই আর একটা কি ভাগ আছে, উচ্চ নিচে। এই উচ্চ নিচে অনুসারে উচ্চ নিচেকে আবার চারটে ভাগে ভাগ করা যায়। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর নিম্ন স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিভটা সর্বোচ্চ স্থানে থাকে। আমি বারবার বলছি, তোমরা মেলাবে। যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিভটা সর্বোচ্চ স্থানে থাকে তাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। যেমন হস্যই হস্যু। আমি জিভটাকে নিচের দিকে রেখে কি হস্যই হস্যু উচ্চারণ করতে পারবো? না, পারবো না। এই হস্যইকার হস্যুকাকের উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা সর্বোচ্চ স্থানে একদম উঁচুতে থাকবে। তাহলে উচ্চ স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিভটা সর্বোচ্চ স্থানে থাকে তাকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। যেমন হস্যই হস্যু। তারপরে কি উচ্চ মধ্য স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা উচ্চ স্বরধ্বনি অপেক্ষা 1/3 নিচে নামে, 1/3 নিচে থাকে বা সামান্য একটু নিচে থাকে, তাকে বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। আবারও বলছি, যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা উচ্চ স্বরধ্বনি অপেক্ষা 1/3 নিচে থাকে তাকে বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। যেমন এ ও। এই এ ও উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভটা সর্বোচ্চ স্থান থেকে বা উচ্চ স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে জিভটা যে স্থানে ছিল তার থেকে 1/3 নিচে নেমে আসলো। একে বলা হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। যেমন হস্যই হস্যু হচ্ছে তোমার উচ্চ স্বরধ্বনি, এ ও হচ্ছে তোমার উচ্চ মধ্য স্বরধ্বনি। এবার কি নিম্ন মধ্য স্বরধ্বনি। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা উচ্চ স্বরধ্বনি অপেক্ষা 2/3 নিচে থাকে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণ করেছিলাম আমি, জিভটা ছিল সবার উপরে। উচ্চ মধ্য স্বরধ্বনি উচ্চারণ করলাম, জিভটা ছিল আমাদের উচ্চ স্বরধ্বনির তুলনায় 1/3 নিচে। আর নিম্ন মধ্য স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা উচ্চ স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে যেখানে ছিল তার থেকে 2/3 নিচে নেমে আসতো। একে বলা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। যেমন এ এ অ। দেখো, হস্যই হস্য উচ্চারণ করতে গেলে আমাদের জিভটা যে স্থানে ছিল, এ ও উচ্চারণ করতে গিয়ে জিভটা কিন্তু সামান্য নিচে এসছে। আবার এ অ উচ্চারণ করতে গিয়ে উচ্চ স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিভটা যতটা উপরে ছিল তার থেকে 2/3 অনেকটা নিচে নেমে এসছে, 2/3 নিচে নেমে এসছে। একে বলা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। আর নিম্ন স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের জিভটা সর্বনিম্নে থাকে। উচ্চ স্বরধ্বনি উচ্চতা উপরে ছিল আর নিম্নে থাকে। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বা সর্বনিম্নে থাকে তাকে বলা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। যেমন আ আ আ উচ্চারণ করতে গেলে দেখো আমাদের জিভটা কোথায় আছে, একদম নিচে আছে। তাহলে জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা স্বরধ্বনিগুলিকে দুভাগে ভাগ করেছি, সম্মুখ পশ্চাতে আর উচ্চ নিচে। সম্মুখ পশ্চাৎকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কি কি? সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। আর উচ্চ নিচে অনুসারে আমরা 4 ভাগে ভাগ করলাম। উচ্চ নিচকে 4 ভাগে ভাগ করলাম। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি আর হচ্ছে নিম্ন স্বরধ্বনি। প্রত্যেককে সংজ্ঞা সহ আমি উদাহরণ তোমাদের বললাম। এবার বলছি দ্বিতীয় পয়েন্ট, মুখবিবরের শূন্যতা।
আমি কটা ভাগে ভাগ করেছিলাম? 4টি ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল হচ্ছে জিহ্বার অবস্থান, 2 নম্বর হচ্ছে মুখবিবরের শূন্যতা। এই যে মুখবিবর, মুখটা আমার কতটা ফাঁকা হবে, এই মুখবিবরের শূন্যতা অনুযায়ী স্বরধ্বনিগুলিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সংবৃত, 2 নম্বর অর্ধ সংবৃত, 3 নম্বর অর্ধ বিবৃত, 4 নম্বর বিবৃত। তাহলে সংবৃত স্বরধ্বনি কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের মুখবিবরের শূন্যতা সবচেয়ে কম থাকে। যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের মুখবিবরের শূন্যতা সবচেয়ে কম থাকে তাকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। যেমন কি হস্যই হস্যু, এই হস্যই হস্যু উচ্চারণ করতে গেলে আমরা কিন্তু মুখটাকে হা করি, হা করে কিন্তু হস্যই হস্যু উচ্চারণ করতে পারবো না। এই হস্যই হস্যু উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা একদম কম থাকে, তাকে বলছে সংবৃত স্বরধ্বনি। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা সবচেয়ে কম থাকে তাকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। যেমন হস্যই হস্যু, হস্যই হস্যু, আমি মুখ কিন্তু হা করে কিন্তু আমি হস্যই হস্যু উচ্চারণ করতে পারবো না। তাহলে সংবৃত স্বরধ্বনির উদাহরণ হচ্ছে হস্যইকার হস্যকার। অর্ধ সংবৃত কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা সংবৃতের তুলনায় 1/3 বেড়ে যায়। মানে সংবৃত স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখবিবরের শূন্যতা সব থেকে কম ছিল, আর অর্ধ সংবৃত স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা সংবৃতের তুলনায় 1/3 বেড়ে যাচ্ছে, সামান্য একটু বেড়ে যাচ্ছে। তাকে বলা হচ্ছে অর্ধ সংবৃত স্বরধ্বনি। যেমন এ ও, হস্যই হস্যু উচ্চারণ করতে গেলে আমাদের মুখটা যতটা না ফাঁকা ছিল, এ ও উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখটা কিন্তু একটু বেশি ফাঁকা হচ্ছে, 1/3 ফাঁকা হয়ে যাচ্ছে সংবৃতের তুলনায়। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা সংবৃতের তুলনায় 1/3 বেড়ে যায় তাকে বলা হয় অর্ধ সংবৃত স্বরধ্বনি। যেমন এ ও। এবার হচ্ছে অর্ধ বিবৃত। যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের মুখবিবরের শূন্যতা সংবৃতের চেয়ে 2/3 বেড়ে যায়। তোমরা একটু মুখে মিলাও, একটু মিলে নাও একটু। আমি হস্যই হস্যু উচ্চারণ করতে গিয়ে আমার মুখটা যতটা ফাঁকা ছিল, এ ও উচ্চারণ করতে গিয়ে আমার মুখটা আর একটু বেশি ফাঁকা হলো। এবার এ অ উচ্চারণ করতে গিয়ে মুখবিবরের শূন্যতা আমার আরো বেড়ে গেল, সংবৃতের থেকে 2/3 বেড়ে গেল। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় মুখবিবরের শূন্যতা সংবৃতের চেয়ে 2/3 বেড়ে যায় তাকে বলা হয় অর্ধ বিবৃত স্বরধ্বনি। আর একটা কি বিবৃত স্বরধ্বনি। কাকে বলে বিবৃত স্বরধ্বনি? যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা সবচেয়ে বেশি থাকে। সংবৃতে কি ছিল? সংবৃতে সবচেয়ে কম ছিল। আর বিবৃতে কি হলো? সবচেয়ে বেশি। যে স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখবিবরের শূন্যতা সবচেয়ে বেশি থাকে তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। যেমন আ, আমি মুখ বন্ধ করে কি আ উচ্চারণ করতে পারবো? না, পারবো না। আমি মুখটা বন্ধ করি, মুখটা সামান্য একটু খুলি, পারবো? পারবো না।
তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করবার সময় আমাদের মুখবিবরের শূন্যতা সবচেয়ে বেশি থাকে তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। যেমন উদাহরণ হচ্ছে আ। তাহলে স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ আমি 4টি ভাগে করেছি। প্রথম ভাগ হচ্ছে জিহ্বার অবস্থান, দ্বিতীয় মুখবিবরের শূন্যতা, 3 হচ্ছে ওষ্ঠের আকৃতি, 4 হচ্ছে উচ্চারণ স্থান। আমি দুটো সম্বন্ধে আলোচনা করলাম। পরের দিন আমি আরো দুটো সম্বন্ধে আলোচনা করব। তারপরের দিন আমি একটা সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে পাঠাবো, তোমরা পরবর্তী ভিডিওটা দেখবে। আজ আমি দুটো ভাগ নিয়ে আলোচনা করলাম। যদি কারোর কোনো অসুবিধা থাকে ক্লাসে জিজ্ঞাসা করবে, আমি বলে দেব। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।